গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 01। লেখক রাকিব। আজকে আমার চাকরির ইন্টারভিউ। তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ি। রুমমেট রাফিকে খাবার রান্না করতে বলে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে ইন্টারভিউ এর জন্য বেরিয়ে গেলাম আমি। আমার দেশের বাড়ি বগুড়ায়। পরিবার বলতে কেউই নেই। মা বাবা দুজনকেই হারিয়ে আমি একটা এতিম ছেলে। তাই এখন ঢাকায় এসে একটা মেসে থাকি। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেই। কিন্তু দুনিয়া টাকার উপর চলে। ঘুষ ছাড়া কোথাও চাকরি মিলে না আমার। আজকেও একটা চাকরির আশায় বসে আছি অফিসের ওয়েটিং রুমে। সময় মতো ইন্টারভিউ হয়ে গেল এবং আমার বস আমার ট্যালেন্ট দেখে তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে দিয়ে বলল, বস কংগ্রাচুলেশনস ইয়াং ম্যান। এরকম ছেলেই আমাদের কোম্পানিতে দরকার। তুমি কাল থেকেই জয়েন করতে পারো। খুশিতে আমার চোখে পানি টলমল করছে। অফিসের বসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি কিছু মিষ্টি নিয়ে বাসায় ফিরল। বাসার কলিং বেল চাপতেই ভিতর থেকে রাফি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আচমকা আমি রাফির মুখে মিষ্টি গুজিয়ে দিয়ে বললাম, আমি কোনো কথা হবে না। আগে মিষ্টি খা দোস্ত। রাফি কি রে হঠাৎ মিষ্টি? আমি দোস্ত আমি চাকরিটা পেয়ে গেছি। রাফি কি বলিস দোস্ত কংগ্রাচুলেশনস। তাহলে একটা মিষ্টি কেন আমারে আরো 3টা খাওয়ায় দে। আমি এই নে সব মিষ্টিই তোর। মন ভরে খা। রাফি শুধু মিষ্টি খাওয়ালে চলবে না। আমি তাহলে রাফি বাহিরে নিয়ে গিয়ে ট্রিট দিতে হবে। আমি ওকে ডান। রাফি থ্যাংক ইউ দোস্ত। আমি হুমম এখন সর। ফ্রেশ হয়ে নিব। বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। রাতে রাফিকে নিয়ে আমি বাহিরে ডিনার করাতে নিয়ে গেলাম। একটা দামি রেস্টুরেন্টে গিয়ে বসলাম। তারপর আমি রাফিকে বললাম, আমি রাফি তুই এখানে বসো। আমি অর্ডার দিয়ে আসি। রাফি ঠিক আছে যা। বলেই আমি উঠে গেলাম। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেলাম আর মেয়েটিও আমার উপর পড়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর মেয়েটি আমার উপর থেকে উঠল। তখন আমিও উঠে মেয়েটিকে বললাম, আমি সরি আপু আমি বুঝতে পারিনি। মেয়েটি কোনো কথা না বলেই সোজা আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটি ঠাসঠস ঠাসঠস। থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে। কানটা আমার ঝি ঝি করছে। 2 মিনিট কিছু শুনতাই পেলাম না। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর মেয়েটি রাগী গলায় বলতে লাগল, মেয়েটি ছোট লোকের বাচ্চা চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় তাই না? এই ফকিরদেরকে এত দামি রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে আল্লাহই জানে। ম্যানার্স নাই কিছু নাই বস্তি থেকে উঠে আসছে। ড্রেসটায় নোংরা করে দিল। এখন এই ড্রেসটাই ফেলে দিতে হবে। এতক্ষণ শুধু ওর কথা শুনেই গেলাম। কোনো উত্তর দিলাম না। সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটার উত্তর না দিলে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হবে। তাই আমি ও সবাইকে অবাক করে দিয়ে মেয়েটির গালে সজোরে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। আমি ঠাসঠস ঠাসঠস। এখন মেয়েটিও আমার মতো একই রিয়াকশনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলতে শুরু করলাম, আমি আমার চোখ না হয় পকেটে থাকে। আপনার চোখ কই থাকে শুনি? সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না তাই না? ধাক্কা খেতে মন চায়। এসব ফালতু মেয়েকে রেস্টুরেন্টে যে কে ঢুকতে দিয়েছে আল্লাহই জানে। খাওয়ার মুডটাই চলে গেল। রাফি উঠে আয় আমরা অন্য রেস্টুরেন্টে খেয়ে নিব। মেয়েটি তোকে আমি দেখে নিব। বলেই মেয়েটি ফোঁস ফোঁস করতে করতে গালে হাত দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমি আর রাফিও সেখান থেকে চলে আসি। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে 9টার আগেই অফিস করতে বেরিয়ে গেলাম। প্রথম দিন অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দিল। 15 দিনের মধ্যেই আমি বসের একজন পছন্দের এমপ্লয় হয়ে উঠলাম। একদিন আমি অফিস করছি হঠাৎ বস এসে বলল, গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 02। লেখক রাকিব। 15 দিনের মধ্যেই আমি বসের একজন পছন্দের এমপ্লয় হয়ে উঠলাম। একদিন আমি অফিস করছি হঠাৎ তার বস এসে বলল, বস রাকিব আসবো।
আরে বসো, আপনি এখানে অবশ্যই আসেন। আপনি আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালে আমিই যেতাম। বস, আরে সমস্যা নেই, বসো। বসো, কিছু আর্জেন্ট কাজ? বস, আরে না, এত উত্তেজিত হইও না। বসো তো। জি বসো, বলেন। বস শোনো, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে। তোমাকে দাওয়াত দিতে আসলাম। এই নাও কার্ড। তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি পথ চেয়ে থাকব। জি বসো, অবশ্যই আসবে। বস হুমম গুড। বসো, আরেকটা কথা ছিল। বস হুমম বলো। না মানে আমি মেসে থাকি তো। আমার রুমমেট আছে একটা। আমার খুব ভালো বন্ধু। দুজন যেখানেই যাই একসাথেই যাই। তাকে কি নিয়ে আসতে পারি বিয়েতে? বস, আরে এটা আবার বলা লাগে নাকি? অবশ্যই নিয়ে আসবে। থ্যাংক ইউ বসো। বস হুমম, এখন মনোযোগ দিয়ে কাজ করো। জি আচ্ছা। বলেই অফিসের বসও চলে গেল আর আমিও কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজ সেরে বাসায় ফিরলাম। বলতে বলতে বসের মেয়ের বিয়ের দিনও চলে আসলো। রাফি বিয়েতে যাওয়ার জন্য রেডি। কিন্তু আমি এখনো সাজুগুজু করছি। রাফি বলে উঠল, রাকিব তাড়াতাড়ি আয়। না হলে খাওয়াটাও পাবি না। আর তুই এত সাজুগুজু করতেছিস কেন? মনে হচ্ছে বিয়েটা তোরই। সারাদিন তোর খালি খাই খাই। আমার বিয়ে না হলেও একটা গেটআপের ব্যাপার আছে না? রাফি হইছে, এত গেটআপ করতে হবে না। মনে হচ্ছে বিয়েতে আসা সব মেয়েদের তুই পটাবি। বাজে না বকে, চল এখন। রাফি হুমম চল। বলেই আর রাফি চলে গেলাম বসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এখানে এসে আমি নিজেই অবাক হলাম। কেননা এটা বিয়ে বাড়ি কম, শোকের বাড়ি বেশি মনে হচ্ছে। সব কিছু থমথমে হয়ে আছে। এরকম দেখে রাফি বলল, রাফি কি রে, কই নিয়ে এলি? এটা তো শোকের বাড়ি মনে হচ্ছে। ব্যাপারটা আমিও বুঝতাছি না। রাফি, তুই শিওর তো? আজকেই তোর বসের মেয়ের বিয়ে? তোর সাথে কি আমি ফাইজলামি করব? রাফি, চল ভিতরে গিয়ে দেখি। চল। বলেই আর রাফি বাড়ির ভিতর চলে গেলাম। গিয়ে দেখি বস মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। বসের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। বস, ওহহ রাকিব, তুমি আসছো? জি স্যার। কোনো সমস্যা হইছে? পরিবেশটা এমন দেখাচ্ছে কেন? বস, তুমি একটু ছাদে আসবা প্লিজ, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি স্যার, অবশ্যই। বলেই আর বস বাসার ছাদে চলে গেলাম। তারপর বললাম, হুমম, এখন বলেন তো স্যার, কি সমস্যা? বস, যার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে একটা চিটার। সে আগেও বিয়ে করছে। তার যে বউ আছে আমরা মোটেও জানতাম না। সে আমাদের থেকে গোপন করে ঠকিয়েছে। এটা তো অনেক বড় সমস্যা। তারপর আমার বস আমার পা ধরতে গেলেই আমি পিছনে সরে গিয়ে বললাম, স্যার, এগুলো কি করছেন? বস, রাকিব, আমি তোমার পায়ে পড়ি, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। স্যার, আমি কি করে বাঁচাবো বলেন? বস, তুমি আমার মেয়েকে বিয়ে করো। কি হহ? এগুলো কি বলছেন স্যার? বস, ঠিকই বলছি। সব আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে এসেছে। এখন যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। প্লিজ রাকিব, আমার মান সম্মান এখন সব তোমার হাতে। কিন্তু স্যার, দাওয়াতে আসা মানুষদের কি বলবেন? আর আমার তো বাসাও নেই। মেসে থাকি। বিয়ে করে আপনার মেয়েকে আমি কোথায় রাখব? বস, সেই চিন্তা তোমাকে করতে হবে না। সব ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি আমাকে চাকরি দিয়েছেন তাই আপনার মান সম্মান ও বাঁচানোর দায়িত্ব আমার। বিয়েতে রাজি। কিন্তু আপনার মেয়ে রাজি হবে? বস, থ্যাংক ইউ সো মাচ রাকিব। অনেক খুশি হয়েছি। আর রাজি করানো ওইটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমার রুমে যাও, একটা পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে আসো। আচ্ছা স্যার। বলেই চলে গেলাম বসের রুমে। পাঞ্জাবি পরে রেডি হয়ে আসতেই আমায় বস সবার উদ্দেশ্যে বলল, বস, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান অ্যাটেনশন প্লিজ। সবার দৃষ্টি আকর্ষণ করছি।
আমার এই মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসতো। তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই আমার মেয়েকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি। আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিছিলাম। যেন আমার মেয়ে বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো। কেউ সহমত বলতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকেও এভাবে বিয়ে দিব। বাট সারপ্রাইজ দারুণ ছিল। বসের ও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেলাম আমি। ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসাবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে? ভাবছেন একবার? এটা নাকি সারপ্রাইজ ছিল। তখনই রাফি পাশে এসে বলল, রাফি এটা ঠিক হলো না দোস্ত। আমি মানে কোনটা ঠিক হলো না? রাফি আমি শুধু বিরিয়ানি খাবো। এখন তুই একা এজা আস্ত একটা খাসি খাবি? আমি আরে ভাই তুইও খাবি আমি একা একা কি খেয়ে শেষ করতে পারবো? রাফি তুই চিটার। তুই বিয়ে করতে আসছিস। আমাকে বলছিস তুই বিয়ে খেতে আসছিস? আমি আরে ভাই খাইতেই আসছিলাম। কপাল ভালো হলে যা হয়। রাফি কেন ভিতরে কি হয়েছে? খুলে বল। তারপর আমি রাফিকে ভিতরে ঘটা সব খুলে বললাম। সব শুনে রাফি হা হয়ে আছে। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়ালো। প্রথম প্রথম বিয়ে করলে কি করম অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। আমার বেলায়ও ব্যতিক্রম না। সব কিছুই তো শেষ। এখন বিদায়ের পালা। বসের মেয়ে ঘোমটা দিয়ে আছে কিছুই বুঝতে পারছি না। বসও যাওয়ার সময় বলল, বস রাকিব এই নাও তোমার বিয়ের উপহার হিসেবে আমার অন্য বাসার চাবি। আজ থেকে তোমরা ওখানেই থাকবে। তারপর আমি নতুন বউকে নিয়ে শ্বশুরের দেয়া বাসায় উঠলাম। মেয়েটিকে অনেক ভদ্র মনে হচ্ছে। একদম চুপচাপ আছে। হয়তো বিয়ে ভেঙে যাওয়ার কারণে অনেক কষ্ট পাইছে। পাওয়াটাই স্বাভাবিক। রাত 11:30। বাসর ঘরে মেয়েটি একা একা বসে আছে। আমিও রুমে ঢুকতে লজ্জাবোধ করছি। কিন্তু সব লজ্জা ভেঙে সে বাসর ঘরে প্রবেশ করেই ফেললাম। মেয়েটি লম্বা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমি গিয়ে চুপটি করে খাটের উপর বসে পড়লাম। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি প্রথমে বলল, মেয়েটি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি আচ্ছা আপনার নাম তো রাকিব তাই না? আব্বু বলছে। আমি জি। আর আপনার নাম কি? মেয়েটি জি আমার নাম মিম। আমি ওহহ আচ্ছা। সুন্দর নাম। মিম ধন্যবাদ। এখন আমার ঘোমটা তুলবেন প্লিজ অনেক গরম লাগছে। আমি ঠিক আছে। বলেই আমি মিমের ঘোমটাটা তুলে ফেললাম। তুলেই মিম আর আমি দুইজনই চোখ বড় বড় করে ফেললাম। দুজন দুজনকে দেখে অনেক অবাক হলাম। কেননা গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 03। লেখক রাকিব। মিম ধন্যবাদ। এখন আমার ঘোমটা তুলবেন প্লিজ অনেক গরম লাগছে। আমি ঠিক আছে। বলেই আমি মিমের ঘোমটাটা তুলে ফেললাম। তুলেই মিম আর আমি দুইজনই চোখ বড় বড় করে ফেললাম। দুজন দুজনকে দেখে অনেক অবাক হলাম। কেননা এই মেয়ে আর কেউ নয় রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। মিম চোখ বড় বড় করে আমাকে কে বলল, মিম তুই এখানে? আমি আমারও তো একই প্রশ্ন আপনি এখানে কিভাবে? মিম আমারই তো বিয়ে হইছে। তার মানে আমারই থাকার কথা। কিন্তু তুই এখানে কেন? আমি আমার সাথেই তো বিয়ে হইছে। মিম কি হহ? শেষ পর্যন্ত তোকে আমার বাবা খুঁজে পেল। তুই আমার স্বামী একথা ভাবতেই কেমন লাগছে। আমি দেখুন ম্যাম আপনাকে বিয়ে করার কোনো শখই আমার ছিল না। আপনার আব্বু আমাকে চাকরি দিয়ে উপকার করেছেন তাই আমি উনার বিপদে আমি সাহায্য করেছি। কিন্তু আপনি যে উনার মেয়ে তা কখনো জানতাম না। জানলে কখনো বিয়েই করতাম না। মিম হ্যাঁ জানি জানি। আব্বুকে একদম বিপদ থেকে উদ্ধার করে ফেলছিস। তোদের মতো ছেলেদের খুব ভালো করেই চেনা আছে। বড়লোক দেখেছিস আর এক লাফে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। আমি ম্যাম দেখুন না জেনে ব্লেম করবেন না। মিম তোকে আমার দেখতে ইচ্ছে করছে না। তুই এই রুম থেকে বের হ। তোকে দেখলেই বমি আসতেছে। একসাথে তো থাকা তো দূরের কথা।
আমি ঠিক আছে যাচ্ছি বলেই আমি একটা বালিশ নিয়ে বাহিরে চলে এলাম। বাহিরে ড্রয়িং রুমের সোফায় বালিশ রেখে ধপাস করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম আমি কি ভুল করলাম। নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলাম। রাফিকে জানানো দরকার। তাই সাথে সাথে রাফিকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল রাফি। রাফি কি রে দোস্ত, তোর বাসর রাত ফেলে আমাকে ফোন দিতেছিস কেন? আমি আর বাসর রাত? রাফি কেন, কি হইছে? আমি বসের মেয়ে, কে জানিস? রাফি কে? আমি সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। রাফি কি বলিস? তাহলে তুই তো গেলি। আমি ভয় দেখাস না তো। রাফি আমি তো এখন একটাই উপদেশ দিব। ওর থেকে যতটা পারিস দূরে থাক। আমি হুমম বলেই আমি ফোন রেখে দিলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। সকালে ঘুম ভাঙল মিমের থাপ্পড় খেয়ে। ঘুম থেকে উঠেই আমি দেখি মিম তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মিমকে জিজ্ঞেস করলাম, আমি কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? মিমো, আমার ইচ্ছা হইছে তাই মারছি। আমিও, যখন আপনার ইচ্ছা হবে তখনই আমাকে মারবেন নাকি? কেন আপনি আমাকে এভাবে মারলেন বলেন? মিমো, আমার বাবার খাস, আমার বাবার ফ্ল্যাটে থাকিস, আবার আমার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না। আমি কিছুই না বলে চুপ করে রইলাম। মিম আবার বলল, মিমো, রেস্টুরেন্টে সবার সামনে আমাকে থাপ্পড় মারছিস তাই না? সেই স্বাদ আমি দিনে দিনে তুলব। মনে মনে বললাম, সেটা তো বুঝতেই পারছি। তারপর মিম আবারও বলল, মিমো যা, আমার জন্য চা করে নিয়ে আয়। আমি কি আমি চা করব? মিমো, তাহলে কি আমি করব? আমিই করে আনছি। বলেই আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর মিমের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বললাম, রাকিব, এই নেন আপনার চা। মিম চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ কেমন যেন করল। তারপর রাগ করে পুরো গরম চা আমার হাতের উপর ঢেলে দিল। আমি হাত নিয়ে অনেক জোরে চিৎকার দিলাম। আমার চিৎকারে মিম বিরক্ত হয়ে বলল, মিমো এই চুপ। হুদাই চিৎকার করবি না। এটা কি বানিয়েছিস, এর চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। এরকম চা আবার বানিয়ে নিয়ে আসলে এবার তো হাতে ঢেলে দিয়েছি, পরের বার কোথায় ঢেলে দিব আমি নিজেও জানি না। এখন রুম থেকে দূর হো। আমি মিমের রুম থেকে চলে যাচ্ছে তখন মিম আবার পিছন থেকে ডেকে বলল, মিমো, ওই ফকিন্নি কাপটা কি তোর বাবা নিয়ে যাবে? তাই পিছন ফিরে আমি আবার কাপ নিয়ে কিচেন রুমে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম হাতে পানি দিতে। হাতটা অনেক জ্বালা পোড়া করছে। সাথে ব্যথাও করছে। হাতটা অনেকক্ষণ পানিতে ডুবে রাখলাম। তারপর ভাবলাম রান্না না করলে হয়তো আবার কিছু করবে। তাই তাড়াতাড়ি কিচেন রুমে গিয়ে রান্নাটা সেরে নিলাম। তারপর খাবারগুলো টেবিলে সার্ভ করে নিলাম। আবার ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে দেখি মিম খাবার খাচ্ছে। আর আমি ওটা দেখে না খেয়েই অফিসে চলে গেলাম। আধা ঘন্টা পর অফিসে পৌঁছে গেলাম। ডেস্কে বসতেই বসের ডাক পড়ে গেল। তাই বসের রুমে গিয়ে নক করে বললাম, আমি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? বস, ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই এসো না। অনুমতি নেয়ার কি আছে? আমি, স্যার আপনি আমাকে ডাকছেন? বস, হ্যাঁ বসো। বসতেই মিমের আব্বুর চোখ আমার হাতের উপর গেল। তখন উত্তেজিত হয়ে উনি বলল, বস, আরে রাকিব, তোমার হাতে কি হইছে? এরকম ফোসকা উঠছে কেন? আমিও কিছু না স্যার। বস, বলো কি হইছে? আমি, বাদ দিন না স্যার। বলেন কেন ডাকছেন? বস, তোমার কাল বিয়ে হইছে। আর তুমি আজকেই অফিসে আসছো কেন? মনে মনে বললাম যে মেয়ে ধরিয়ে দিয়েছেন, অফিসে না এসে কি উপায় আছে? অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণই শান্তিতে থাকবো। আমার চুপ থাকা দেখে মিমের আব্বু আবারও বলল, বস কি হলো, চুপ করে আছো কেন? আমি, না স্যার, আমি অফিসেই ঠিক আছি। বস, এখন স্যার নয়। আব্বু বললে খুশি হব। আমি, জি ওকে। বস, কি জি ওকে? আমি, জি ওকে আব্বু। বস, এই তো গুড। আমি আর তার বসের কথার মধ্যে হঠাৎ মিম দরজায় নক করে বলল, মিমো আসবো আব্বু? বস, হুমম আসো। আমি তো মিমকে দেখে এখানে অবাক। ও এখানে কেন?
তারপর মিমের আব্বু বলল, বস মিমকে আমিই আসতে বলেছি। আর তোমাদের যে কারণে ডাকা। আমি জি বলেন। বস মিম, তোমার স্বামীকে আজ থেকে অফিসের সমস্ত দায়িত্ব দিতে চাচ্ছি, আমি অবসর নিতে চাচ্ছি। জানোই তো আমার বয়স হয়ে গেছে। এতে তোমার কি মতো? মিম আমাকে চোখের ইশারায় না সূচক উত্তর দিতে বলল। তাই আমি বলল, আমি সরি আব্বু। মিম রাজি হলেও আমি রাজি না। আমাকে ক্ষমা করবেন। বস কেন? কারণ আমি ওই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না। প্লিজ আমাকে আর প্রশ্ন কইরেন না। আমি উত্তর দিতে পারবো না। মিম কেন গো? আব্বু তোমাকে এত আশা করে দিতে চাচ্ছে। আমি মিমের অভিনয় দেখে নিজেই অনেক অবাক হচ্ছি। নিজের আব্বুর সামনে কত ভালো সাজা হচ্ছে। মনে হচ্ছে ওর মতো স্বামী ভক্ত মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। তারপর মিমের আব্বু বলল, বস তোমাকে এত আশা করে দিতে চাইলাম। এই বুড়ো মানুষকে কি অবসর নিতে দিবে না? মিম আব্বু, আমি একটা কথা বলতে চাই। বস হুমম বলো। তারপর মিম যেটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কারণ মিম বলল, গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব ০৪। লেখক রাকিব। মিম আব্বু, আমি একটা কথা বলতে চাই। বস হুমম বলো। তারপর মিম যেটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কারণ মিম বলল, মিম আব্বু, আমি কাল থেকে অফিসে বসতে চাই। বস কেন? মিম, তুমি এখন থেকে বাসায় এসে রেস্ট নিবে। আমি অফিস সামলাবো। আর কিছু হলে রাকিব তো আছেই। কি বলো রাকিব? মিমের হিটলার বুদ্ধি দেখে তো আমি হা করে তাকিয়ে আছি। বাসায় জ্বালিয়ে শান্তি হচ্ছে না, এখন অফিসেও জ্বালাবে, এটাই মিমের মাস্টার প্ল্যান। আমার হা করে তাকিয়ে থাকা দেখে মিম আবার জিজ্ঞেস করল, মিম কি হলো, চুপ করে আছো কেন? বাবাকে কিছু বলো। বলেই মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি থতমত হয়ে বললাম, আমি হ্যাঁ। মিম, দেখছো আব্বু, রাকিবও একই কথা বলছে। বস ঠিক আছে, যখন তোমরা দুইজনই এটাই চাও তাহলে এটাই হবে। মিম আব্বু, আরেকটা কথা। বস কি? মিম, অফিসের কেউ যেন না জানে রাকিব আমার স্বামী। বস কেন? মিম, কারণ আমি চাই আমার স্বামী পরিশ্রম করে এখানে আসুক। আমার স্বামীর পরিচয় দিলে সব স্টাফ ওকে অন্য নজরে দেখবে, আর আমি সেটা চাই না। বস আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি মিমের পরিকল্পনা দেখে হতভম্ব হয়ে গেল। পুরো ফাঁদ পাততেছে আমাকে হেনস্থ করার জন্য। তারপর মিমের আব্বু বলল, বস ঠিক আছে, এখন বাহিরে চলো সবাই। নতুন বস হিসেবে তো ঘোষণা দিতে হবে। মিম ওকে বলেই আমরা সবাই বাহিরে আসলাম। তখন সবার উদ্দেশ্যে অফিসের বস বলল, বস অ্যাটেনশন প্লিজ। সবার মনোযোগ আকর্ষণ করছি। এইটা আমার মেয়ে মিম। আজ থেকে ওই অফিস সামলাবে। আজ থেকে আপনাদের নতুন বস। আজ থেকে সব রিপোর্ট উনাকে করবেন। সো থ্যাংক ইউ। তারপর সবাই মিলে মিমকে কনগ্রাচুলেট করল। সাথে আমিও করলাম। তখন বস মিমকে বলল, বস মিম, তুমি একটু আমার সাথে আমার রুমে আসো। তোমার সাথে কথা আছে। মিম ওকে আব্বু। বলেই মিম ওর আব্বুর পিছনে পিছনে রুমে চলে গেল। তার মিম বলল, মিম হুমম বলো আব্বু, কি বলবে? বস, জামাইয়ের হাতে কি হইছে? হাতে ফোসকা পড়েছে কেন? তখনই মিমের আমার সাথে ঘটা সকালের চায়ের ঘটনা মনে পড়ে গেল। গরম চা হাতে ঢেলে দেয়ার জন্যই তো হাতে ফোসকা পড়েছে, সেটা মিম ভালোই বুঝতে পারছে। কিন্তু সত্যি কথা বললে তো ওর আব্বু অনেক বকবে। মিমের চুপ থাকা দেখে ওর আব্বু আবার বলল, বস কি হলো, চুপ করে আছো কেন? তখন মিম তোতলাতে তোতলাতে বলল, মিম ক ক কই, আমি তো কিছু জানি না। বস, আমি ভালো করেই জানি এটা তোমারই কাজ। রাকিবকে কি তোমার পছন্দ না? মিম না ও একটা গরিব খ্যাত ছেলে। বস স্যাড আপ। বসের ধমক শুনে মিম চুপসে গেল। আর সামান্য ভয়ও পেল। তারপর বস আবার বলল, বস, মানুষকে টাকা দিয়ে মাপা কবে থেকে শিখছ? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? ছি ছি। আবার যদি শুনছি ওর সাথে খারাপ ব্যবহার করেছ, তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। বুঝেছ?
মিমজি আব্বু মাথা নিচু করে। বস হুমম গুড। যাও এখন। বলতেই মিম বসের রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। কারণ মিম হাসি মুখে রুমে ঢুকলো আর গোমরা হয়ে বের হলো। কিছু তো একটা হয়েছে। যাই হোক আজকের মতো অফিস শেষ। তাই একটা রিকশা নিয়ে বাসায় পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম মিম তার নিজের রুমে শুয়ে আছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখি মিম এখনো ওইভাবেই আছে। আমি রান্না করব তাই মিমকে জিজ্ঞাসা করলাম, আমি রাতে কি খাবেন? মিমও নিশ্চুপ। আমি কি হলো বলেন কি খাবেন? বলতেই মিম খাট থেকে উঠে অনেক জোরে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। মিমও ঠাসঠস ঠাসঠস থাপ্পড় খেয়ে আমি অনেকটা অবাক হলাম। সাথে চোখ দিয়ে পানিও বের হইছে। কারণ থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে। মিমের দিকে তাকিয়ে দেখি মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তখন আমি গালে হাত দিয়েই জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? খাওয়ার কথায় তো বললাম। হুদাই মারলেন কেন? মিমো এটার জন্য মারিনি। আমি তাহলে কেন মারলেন? মিমো আমার আব্বুকে তুইই বলেছিস তাই না? আমি কি বলেছি? মিমো আমি তোর হাতে ফোসকা ফেলেছি। আমি কেন বলতে যাব? মিমো তুই না বললে জানলো কেমনে? আমাকে বোকা পেয়েছিস। তোর জন্য আব্বু আজ আমাকে ধমক দিয়েছে। কত বকা দিয়েছে। এরপর থেকে যদি আব্বুকে একটা কথা বলেছিস তাহলে তোর সাথে আমি কি করব তুই নিজেও টের পাবি না। আমি বলিনি। মিমো আবার মুখে মুখে কথা বলিস। এগুলো শুনে আমি মাথা নিচু করে আছি। তখন মিম আবার বলল, মিমো এখন এখানে মাথা নিচু না করে তাড়াতাড়ি গিয়ে কিছু রান্না কর। আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা একটা কথা বলবো। মিমো কি বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হো। আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারছিলাম সেজন্য? মিমো ধরে নে তাই। আমাকে থাপ্পড় মারার ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। আমি আর অফিসে জয়েন করলেন কেন? মিমো সেটাও বুঝতে পারবি। আমি আর কোনো কথা না বলে চলে যেতে লাগলে মিম আবার পিছন থেকে ডেকে বলে, মিমো ওই শোন। আমি জি বলেন। মিমো এখানে যা হচ্ছে তা যদি আমার আব্বু আবার কোনোভাবে জানতে পারে তাহলে তোর চাকরি খেয়ে দিব। না প্লিজ এমন করবেন না। কখনোই জানতে পারবে না। মিমো হুমম গুড। এখন যা। বলেই আমি কিচেন রুমে চলে গেলাম। তারপর রান্নার জোগাড় করে রাতের রান্না সেরে ফেললাম। টেবিলে সার্ভ করে মিমকে ডেকে আমি ওয়াশরুম চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মিমের খাওয়া প্রায় শেষ। তারপর প্লেট ওইভাবেই রেখে উঠে চলে গেল। মিম উঠে যাওয়ার পর আমিও ডিনার করে নিলাম। খাওয়া শেষে আমি ভাবল সকালে উঠে আমাকেই তো বাসনগুলো মাজতে হবে। তাই এখনই এগুলো মেজে রেখে দেই। তাই আর দেরি না করে বাসনগুলো নিয়ে কিচেন রুমে চলে গেলাম। তারপর সেগুলো পরিষ্কার করে রুমে চলে গেলাম। এসে দেখে মিম ফোনে কার সাথে জানি হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, মিমো আমার রুমে কি? আমি কিছু না বালিশ নিতে এসেছি। সরি ফর ডিস্টার্বিং। মিমো প্লিজ গো। এ কথা শুনে আমি বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। আর মনে মনে ভাবছে আমারও সময় আসবে। তারপর গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 05। লেখক রাকিব। আমি কিছু না বালিশ নিতে এসেছি। সরি ফর ডিস্টার্বিং। মিমো প্লিজ গো। এ কথা শুনে আমি বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। আর মনে মনে ভাবছি আমারও সময় আসবে। তারপর সোফায় বালিশ রেখে ফোন চাপতে লাগলাম। মনটা অনেক খারাপ। তাই ভাবলাম একটু রাফিকে ফোন দেই। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে ফোন দিলাম রাফিকে। ফোন রিং হতেই রিসিভ করলো রাফি। তারপর বলল, রাফি হ্যালো দোস্ত বল কেমন আছিস? আমি ভালো তুই কেমন আছিস? রাফি আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করে তো বড়লোক হয়ে গেছিস। বন্ধুকে বলেই গেছিস। আমি সেরকম কোনো ব্যাপার না দোস্ত। আমি খুব একটা ভালো নেই। রাফি কেন কি হইছে একটু খুলে বল।
তারপর আমার জীবনে ঘটে যাওয়া এই কয়েকদিনের ঘটনা সব রাফিকে খুলে বললাম। সব শুনে রাফি বলল, রাফি দোস্ত, কেন তুই এই বিয়েটা করতে গেলি? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। রাফি, এখন কি করবি? বিয়েটা তো হয়েই গেছে। মিমকে সব কিছু বুঝিয়ে বল। ও আমাকে পছন্দ করে না রে। ও অনেক অহংকারী মেয়ে। বাবার টাকার অহংকার দেখায়। আমি এখানে একমাত্র বসের কথায় পড়ে আছি। আরও কিছুক্ষণ রাফির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে নাস্তা তৈরি করে গোসল করতে গেলাম। এসে দেখি মিম নাস্তা করে অফিসে চলে গেছে। তাই ও কিছু খেয়ে অফিসে চলে আসলাম। কিন্তু সবকিছু ম্যানেজ করে অফিসে আসতে একটু দেরিই হয়ে গেল। অফিসের ডেস্কে বসতেই পিয়ন এসে বলে গেল, ম্যাম ভিতরে ডাকছে। তাই তাড়াতাড়ি করে ম্যাডামের রুমে নক করলাম। আমি আসব। হুমম। বলো কেন ডাকছ? এই কথা বলা মাত্র মিম আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ঠাসস ঠাসস। থাপ্পড় খেয়ে আমি গাল ধরে আছি। তারপর গালে হাত দিয়েই বললাম, এখন মারার কারণ কি? প্রথম থাপ্পড়টা আমাকে তুমি করে বলার জন্য। তোকে আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? আর দ্বিতীয় থাপ্পড়টা হলো অফিসে দেরি করে আসার জন্য। নেক্সট টাইম এমন ভুল যেন না হয় তার জন্য। এটা আমার অফিস, তোর বাবার অফিস না যে যখন ইচ্ছে তখন আসবি, যখন ইচ্ছে চলে যাবি। মাইন্ড ইট। সরি ম্যাম। হুমম। তুই এখন যেতে পারিস। বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম। ডেস্কে বসে কিছুক্ষণ মন খারাপ করে থেকে ভাবলাম জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি মিমকে বিয়ে করে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মিম ইদানিং খুব রাত করে বাসা ফিরে। কোথায় যায় জানি না। কিছু বললে চাকরির ভয় দেখায়। আবার রাতে ফোনে অনেক জোরে হেসে হেসে কথা বলে। একদিন অনেক রাত হয়ে যায় কিন্তু মিম বাসায় ফিরে না। আমার অনেক চিন্তা হয় মিমের জন্য। যতই সে খারাপ ব্যবহার করুক, দিন শেষে মিমই আমার স্ত্রী। যদি মিমের কিছু হয়ে যায় বসের কাছে মুখ দেখাতে পারবো না। তাই আর বেশি চিন্তা না করে গাড়ি নিয়ে মিমের খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজব? এটা ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে মিসড কল আসলো। ফোনটা পকেট থেকে তাড়াতাড়ি বের করে দেখি মিমেরই মিসড কল। আমি ভাবলাম মিম তো আমাকে কখনো ফোন করে না। কিন্তু আজ হঠাৎ মিসড কল দিল কেন? নিশ্চয় কোনো বিপদে পড়েছে। তাই তাড়াতাড়ি করে মিমের নাম্বার দিয়ে মিমের লোকেশন ট্রেস করলাম। তারপর লোকেশন অনুযায়ী কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি একটা শুনশান জায়গা। কিন্তু এই জায়গায় মিমের ফোনের লোকেশন দেখায় কেন? নিশ্চয় কোনো ঘাপলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম। কিন্তুই কিছুই দেখতে পেলাম না। তাই চলে আসতে লাগলাম। আসতেই একটা মেয়ের আওয়াজ ভেসে আসলো আমার কানে। আবার হঠাৎ থমকে গেলাম। আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি 2টা ছেলে একটা মেয়ের সাথে জবরদস্তি করছে। জায়গাটা অনেক নিরিবিলি। সেইটার সুযোগই ছেলে 2টা নিয়েছে। এতক্ষণ মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটার দিকে তাকালাম। দেখে তো সে অনেক শোকট। এত মিম। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখ মুখ বিধ্বস্ত। মুখে টেপ দেওয়া। 2টা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মিমের সাথে আমার এমনি কথা কাটাকাটি থাকতে পারে। কিন্তু এখন মিম ওর স্ত্রী। ছেলে 2টা আমার চেয়ে বড় হবে। এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ছেলেটি ওই কে তুই? আমাদের সাথে চাইলে তুইও জয়েন পারিস। আমি ওর স্বামী। তোরা ভাবলি কিভাবে আমি থাকতে তোরা ওর গায়ে হাত দিবি? আমি আর কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারল। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে ওকে মারতে এলো। আগে থেকেই মারামারি করতে ভাল লাগতো আমার। তাই ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। 2টা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বলল, আমি মেয়েদের সম্মান কর। তাহলে সম্মান পাবি। বলেই আমি মিমের মুখের টেপ খুলে দিল। ওর হাতও বাঁধা আছে।
হাতের বাঁধনও খুলে দিল। তারপর আচমকাই মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, আমি আরে কি করছেন? ছাড়ুন। তারপর মিম আমাকে ছেড়ে দেয়। আর বলে, মিমো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাকিব। কি বলে যে তোমায় ধন্যবাদ দিব? আমি থাক, ধন্যবাদ দিতে হবে না। এখন বাসায় চলুন। মিম হাঁটছে না। মাথা নিচু করে দুই হাত বুকের সাথে ধরে আছে। আমি বুঝতে পারলাম কি সমস্যা হয়েছে। তাই আমি গা থেকে আমার শার্টটা খুলে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম। আর বললাম, আমি নিন, এটা পরে নিন। তারপর মিম কোনো কথা না বলে চুপচাপ আমার দেয়া শার্টটা পরে নিল। তারপর আমি বললাম, আমি এবার তো চলুন। এখন আমি আর মিম একসাথে হাঁটছি। দুজনই নীরব। কিছুক্ষণ পর আমরা গাড়ির কাছে চলে আসলাম। মিম পিছনে বসে আছে আর আমি ড্রাইভিং করছি। আমি বারবার লুকিং গ্লাস দিয়ে মিমের দিকে তাকাচ্ছি। দেখলাম মিম লুকিয়ে লুকিয়ে কান্না করছে। আমি মনে মনে ভাবছি, এখনো কান্নার কিছু হয়নি। আমাকে অনেক জ্বালাইছ, অনেক কাঁদিয়েছ। তোমাকে আরো কাঁদতে হবে। তোমাকে আমি বাঁচাইছি মানে এই না আমি তোমার প্রেমে পড়ে গেছি। স্বামী হিসেবে আমার দায়িত্ব, তাই বাঁচাইছি। হঠাৎ নীরবতা ভেঙে আমি বলে উঠল, আমি ম্যাম একটা কথা বলি, রাগ কইরেন না। মিমো হুমম বলো। আমি মনে মনে ভাবলাম, আমি বাহহ এক ঝটকায় তুমি। বিড়বিড় করে। মিম আবার বলল, মিমো কি হলো বলো। কি এত বিড়বিড় করছো? আমি না মানে বলতে চাইলাম ছেলেগুলোকে। আপনি কি তাদেরকে চিনেন? মিমো হুমম। আমি কে ছেলেগুলো? মিমো আমার বন্ধু। মিমের কথায় আমি গাড়ির হার্ড ব্রেক করলাম। গাড়ির হার্ড করা দেখে মিম আমাকে জিজ্ঞাসা করল, মিমো কি ব্যাপার, গাড়ি থামালে কেন? আমি আপনার কথায় আমি পুরো শোকট। এগুলো আপনার বন্ধু? মিমো হুমম। আর একটা বয়ফ্রেন্ড ছিল। আমি তাহলে আপনার সাথে এমন করলো কেন? মিমো ও আমাকে সত্যিকারের ভালোইবাসেনি। ও আমার টাকা আর আমার শরীরকে ভালোবাসছে। আর আরও মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। তাই এগুলো শুনে আমি যখন ব্রেকআপ করি তখন সে আর তার বন্ধু মিলে আমাকে এখানে জোর করে নিয়ে এসে। এইটুকু বলেই মিম আবার কান্না করতে লাগলো। আর আমি মিমকে অনেক সান্ত্বনা দিলাম। তারপর বলল, মিমো তুমি ওখানে পৌঁছালে কিভাবে? আমি কেন, আপনিই তো আমার ফোনে মিসড কল দিয়েছিলেন। মিমো না, আমি তো কাউকে মিসড কল দেইনি। আমি ফোন বের করে দেখেন। তারপর মিম ফোন বের করে চেক করল। হ্যাঁ সত্যিই তো রাকিবের ফোনে মিসড কল গেছে। তারপর মিম বলল, মিমো হয়তো ভুলে চাপ পড়ে গেছে। কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি হুমম। তারপর আমরা দুজনেই চুপচাপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছাতেই মিম তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। আমিও গাড়ি পার্ক করে বাসার ভিতর চলে গেলাম। রুমে গিয়ে মিমকে বললাম, আমি ম্যাম আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ডিনারের ব্যবস্থা করছি। মিমো আমি কিছু খাবো না। তুমি খেয়ে নিও। আমি কেন, খাবেন না? মিমো আমার ক্ষুধা নেই। তুমি খেয়ে নিও। আমি ঠিক আছে, আপনার ইচ্ছে। বলেই আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 26 বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে আমিও কিছু খেলাম না। বালিশ নিতে গিয়ে দেখে মিম গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। হয়তো ওকে ঠান্ডা লাগছে। তাই গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম। দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়েছে জানি না। সকালে ঘুম থেকে উঠে গল্প, বসের অহংকারী মেয়ে। পর্ব 06। লেখক রাকিব। বালিশ নিতে গিয়ে দেখি মিম গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে। হয়তো ওকে ঠান্ডা লাগছে। তাই গায়ে একটা কম্বল জড়িয়ে দিলাম। দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে মিমের জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে দিলাম। তারপর গোসল করে এসে মিমের রুমে একবার উকি দিয়ে দেখলাম। কিন্তু মিম এখনো উঠেনি। আমি কিছু না বলে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আধা ঘন্টা পরে অফিস পৌঁছালাম।
আজকে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করছে। আমার ডেস্কের পাশেই তার ডেস্ক। তো মেয়েটি পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দিল আর বলল, মেয়েটি আসসালামু আলাইকুম। আমি রিতা। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিব। মেয়েটি আমি আজকেই জয়েন করেছি। তাই আপনার সাপোর্ট কামনা করছি। আমি জি অবশ্যই। তারপর মেয়েটির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতক্ষণেও মিম অফিসে আসেনি। দুপুরের খাবারের সময় রিতা বলল, রিতা, রাকিব। আমি হুমম বলেন। রিতা, চলেন লাঞ্চটা করে আসি, সময় তো হয়েই গেছে। আমি আচ্ছা ঠিক আছে চলেন। বলেই আমি আর রিতা একসাথে বাহিরের ক্যান্টিনে লাঞ্চ করতে গেলাম। খাওয়ার সময় রিতার সাথে আরও অনেক কথা হলো। রিতার বিয়ে ঠিক আছে, কিন্তু চাকরি করতে চায়, তাই অফিসে জয়েন করেছে। রিতা আরও বলল, রিতা, রাকিব আমরা তো সমবয়সী আর কলিগও। তাই আমরা কি তুমি করে বলতে পারি না। আমি হুমম আচ্ছা ঠিক আছে। রিতা, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমার বিয়েতে তোমাকে দাওয়াত দিব। তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি হুমম ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। রিতা, ওকে এখন খাও। তারপর খাওয়া শেষ করে আবার অফিসে চলে আসলাম। সারাদিন কাজ শেষে এখন বাসায় ফেরার পালা। আজকে মিম আসেনি, আমার জন্য ভালোই হইছে। আজকে অন্তত ওর অত্যাচারের হাত থেকে তো বাঁচলাম। আজকে অফিসে অনেক সুন্দর দিন কাটল। বাসায় ফেরার সময় রিতা বলল, রিতা, রাকিব তোমার নাম্বার পাওয়া যাবে। আমি কেন? রিতা, হারে আমরা কলিগ না। কখন কি দরকার লাগতে পারে। আমি আচ্ছা নাও, 01927। রিতা, থ্যাংক ইউ। আচ্ছা তোমার বাসা কোথায়? আমি ঠিকানা। রিতা, হো আমার ওর থেকে একটু দূরে, চলো একসাথেই যাই। আমি না মানে। রিতা, কোনো মানে নেই, চলো তো। বলে রিতাই একটা রিকশা ডাকল। তারপর দুইজন রিকশা করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমার বাসার কাছে আসতেই আমি বললাম, আমি মামা, রিকশা থামান। রিতা, কি হইছে, নামলে কেন? আমি আমার বাসায় এসে পড়ছি। রিতা, হো আচ্ছা যাও তাহলে। আবার কাল দেখা হবে। আমি হুমম আচ্ছা, সাবধানে যেও। রিতা, ওকে, আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ। রিতা, মামা চলেন। বলেই রিতা রিকশা নিয়ে চলে গেল আর আমিও বাসার মধ্যে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অনেকটা অবাক হলাম। কারণ টেবিলের উপর তাকিয়ে দেখে সকালের নাস্তা ওর রকমই আছে। তার মানে সারাদিন মিম উঠেও নি আর খায়ও নি। তাড়াতাড়ি করে মিমের রুমে হাঁটা দিলাম। রুমে গিয়ে দেখি মিম শুয়ে আছে। ব্যাগ রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিমকে ডাক দিলাম। আমি ম্যাম। ম্যাম শুনছেন? মিম আমার কথায় চমকে উঠে চোখের পানি তাড়াতাড়ি করে মুছে ফেলল। তারপর আমার দিকে তাকালো আর বলল, মিমো, ওহহ তুমি আসছো। আমি, ম্যাম আপনি কাঁদছেন কেন? মিমো, ও কিছু না। বাদ দাও। আমি ঠিকই বুঝতে পারছি কেন মিম কান্না করছে। কাল রাতের ঘটনা মনে করে কাঁদছে। আর নিজের বয়ফ্রেন্ড এমন করবে সেটা তো ও কখনোই কল্পনা করেনি। নিজের মানুষ বেইমানি করে পিঠে ছুরি মারলে তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে কিছুই নেই। মিম হয়তো সত্যিই ছেলেটাকে অনেক ভালোবাসতো, অনেক বিশ্বাস করত। তারপর আমি আবার বললাম, আপনি তো সকাল থেকেই উঠেননি মনে হয়। আর সকালের নাস্তাটাও করেননি কেন? মিম, খেতে ইচ্ছে করেনি। আমি এভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আর পরে আপনার আব্বু আমাকে বকাবকি করবে। আর আপনি তো সেটাই চান আমি বকা খাই। মিম, আচ্ছা ঠিক আছে খাবো। আমি এই তো গুড। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না করছি। মিম, আজকে আমিই রান্না করি। মিমের কথা শুনে আমি বিষম খেলাম। আর ভাবলাম সূর্য আজকে কোন দিকে উঠল। এত পরিবর্তন কেমনে? তারপর মিম বলল, মিম, কি হলো, বিষম খেলে কেন? আমি এমনি। আপনি রান্না পারেন? মিম, না, তবে চেষ্টা তো করতে পারি। আমি, থাক, আজ আর আপনাকে চেষ্টা করতে হবে না ম্যাম। আপনি আস্তে আস্তে শিখে নিয়েন। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি রান্না বসাচ্ছি। তারপর আর কোনো কথা না বলে মিম উঠে ওয়াশরুমে চলে গেল আর আমি কিচেন রুমে।
একটু পর মিম ফ্রেশ হয়ে এসে কিচেন রুমে চলে গেল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, আমি কি ব্যাপার আপনি এখানে? মিমো আমি একটু হেল্প করি। আমি কি হেল্প করবেন? মিমো আমি সবজি কেটে দিই? আমি পারবেন তো? মিমো হুমম পারবো। আমি ঠিক আছে চেষ্টা করতে পারেন ম্যাম। মিমো এই তুমি এই ম্যাম ম্যাম বলা বন্ধ করবে। আমি আপনিই তো বলতে বলেছেন। মিমো আগের কথা ভুলে যাও না প্লিজ। আর সব কিছুর জন্য আমি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সমস্যা নেই ম্যাম। আমি কিছু মনে করিনি। আমি আপনার কর্মচারী আর আপনি আমার বস। তাই কর্মচারী ভুল করলে বকা দেয়া এমনকি মারতেও পারে। সমস্যা নেই। মিমো বললাম তো সরি। এভাবে বলতেছ কেন? আমি বললাম তো সমস্যা নেই ম্যাম। মিমো আবারও ম্যাম। আমি তাহলে কি বলবো? মিমো নাম ধরে ডাকবে আর তুমি করে বলবা প্লিজ। আমি ঠিক আছে। মিমো থ্যাংক ইউ। এখন একটু সরো আমি সবজি কেটে দেই। আমি পারবে না। আমি করে নিব তুমি যাও। মিমো পারবো। বলেই মিম জেদ করে আমার হাত থেকে ছুরি নিয়ে সবজি কাটতে লাগলো। কিছুক্ষণ পর মিম হঠাৎ চিৎকার দিয়ে উঠল। আর আমি সাথে সাথে মিমের দিকে তাকালাম। আর দেখলাম মিম আঙুল কেটে ফেলছে। অনেক রক্ত বের হচ্ছে। আমি তখনই তার কাছে গিয়ে তার কাটা আঙুলটা নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিলাম। মুখের লালা আসলে কাটা জায়গায় অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। মিমের আঙুল কাটার জন্য কেমন ছটফট করছে। তারপর আমি বললাম, আমি তোমায় বললাম তুমি পারবে না জোর করে ছুরি হাতে নিলে। এখন হলো তো। কথা না শুনলে এমনি হবে। মিমো অনেক যন্ত্রণা হচ্ছে। আমি হবেই তো। এখানে চুপচাপ বসো আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। বলেই মিমকে ওখানে রেখে রুমে চলে গেলাম ফার্স্ট এইড বক্স আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে মিমের আঙুলে ব্যান্ডেজ করে দিলাম। তারপর বললাম, তুমি চুপচাপ এখানে বসো আমি রান্না করছি। মিমো আচ্ছা তুমি রান্না শিখলে কি করে? আমি মেসে ছিলাম তো অনেক বছর ধরে তখন শিখে নিয়েছি। মিমো তোমার আব্বু আম্মুকে আসতে বলো না। তাদের তো কখনো দেখিনি। আর তোমাকে তো কথা বলতেও দেখি না। আমি আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি একা। মিমো মানে আমি। গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 07। লেখক রাকিব। মিমো তোমার আব্বু আম্মুকে আসতে বলো না। তাদের তো কখনো দেখিনি। আর তোমাকে তো কথা বলতেও দেখি না। আমি আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি একা। মিমো আমি ছোটবেলা থেকেই আমি একা। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। তাদের আদর ভালোবাসা কেমন হয় তা কখনো জানি না। অন্যের বাবা মায়ের তাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখলে তখন আমারও মন চায় অনেক ভালোবাসা পেতে। মিমো সরি। আমি সরি কেন? মিমো তোমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিয়ে খামাকা কষ্ট দিলাম। আমি সমস্যা নেই। আর বাবা মায়ের কথা মনে করিয়ে দিতে হয় না। তাদের কথা আমার সব সময় মনে পড়ে। মিমো তুমি নিজের ভিতর এত কষ্ট জমা করে রাখছো কখনো তা জানতাম না। আচ্ছা বাদ দাও ওসব কথা। আমি আর মিমের এগুলো কথা বলছিলাম। কথার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমরা দুজনেই ভাবছে এত রাতে আবার কে এলো। তারপর আমি মিমকে বললাম, আমি একটু গিয়ে দেখবা প্লিজ কে আসলো। আমি রান্না করছি তো তাই যেতে পারছি না। মিমো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি যাচ্ছি। আমি থ্যাংক ইউ। বলেই মিম দরজা খুলতে গেল। দরজা খুলে মিম অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কারণ দরজার সামনে আর কেউ নয় মিমের আব্বু দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই হাসি মুখ নিয়ে বলল, আব্বু সারপ্রাইজ। মিম সাথে সাথে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিমের কান্না দেখে ওর আব্বু বলল, আব্বু এই পাগলি মেয়ে কান্না করছো কেন? মিমো আব্বু তুমি অনেক খারাপ। আমাকে বিয়ে দিয়ে একদম পর করে দিয়েছ। মেয়েকে দেখতেও ইচ্ছে করে না তাই না? আব্বু আরে বোকা মেয়ে বলে কি দেখো। দেখতে ইচ্ছে করলো বলেই তো এত রাতেও চলে আসলাম। মিমো হুমম ভিতরে আসো। আব্বু জামাই কোথায়? মিমো আছে আগে ভিতরে তো আসো। আব্বু হুমম ঠিক আছে। বলেই মিম আর মিমের আব্বু ভিতরে আসলো।
মিম দরজাটা আটকিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসতেই আমি কিচেন রুম থেকে বলে উঠলাম, আমি মিম, কে আসছে? মিমও বাহিরে এসে দেখে যাও কে আসছে। আমি খুন্তি হাতে নিয়েই বাহিরে আসলাম। তারপর মিমের আব্বুকে দেখে আমিও অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর আমি আমার শ্বশুরকে বলি, আমি আসসালামু আলাইকুম আব্বু। আব্বু ওয়ালাইকুম আসসালাম। কেমন আচ্ছা জামাই বাবাজি? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আব্বু। আপনি কেমন আছেন? আব্বু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হলাম। তা জামাই তোমার হাতে খুন্তি কেন? আমি রান্না করছিলাম। আব্বু তুমি রান্না করছো কেন? মিম রান্না করে না? মিমের আব্বুর এক কথা শুনে মিম আমার দিকে তাকালো। আর আমিও মিমের দিকে তাকালাম। আমাদের তাকাতাকির মাঝে মিমের আব্বু আবার বলে উঠল, আব্বু কি হলো, চুপ করে আছো কেন? মিম রান্না করে না? আমি জি আব্বু, মিমই রান্না করে, কিন্তু আজকে ও রান্না করতে গিয়ে হাত কেটে ফেলছে, তাই আজকে আমিই রান্না করছি। তবুও রান্না করতে চাইল। আমার জোরাজুরিতে করেনি। আব্বু কি রে মা, একটু দেখে শুনে কাজ করবি না? মিমো সমস্যা নেই আব্বু, অল্প কাটছে। আব্বু হুমম ঔষধ দিয়েছিস? মিমো রাকিব দিয়ে দিয়েছে আব্বু। আমি মিম, তুমি আব্বুকে নিয়ে ঘরে আড্ডা দাও, আমি রান্না সেরে আসছি। মিমো আচ্ছা ঠিক আছে। কিছু লাগলে বইল। আমি আচ্ছা ঠিক আছে বলেই আমি আবার কিচেন রুমে চলে গেলাম। মিম আর মিমের আব্বু রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রান্না শেষ করে টেবিলে সার্ভ করলাম। তারপর রুমে গিয়ে বললাম, আমি মিম আব্বুকে ফ্রেশ হয়ে নিতে বলো, টেবিলে খাবার রেডি। আর তুমিও ফ্রেশ হয়ে খেতে আসো। মিমও ঠিক আছে বলেই প্রথমে মিমের আব্বু ফ্রেশ হয়ে আসলো, তারপর মিম ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার খেতে বসে মিম হাত কাটার কারণে খেতে পারছে না। সেটা আমি বেশ ভালোই লক্ষ্য করেছি। তাই আমি মিমকে বললাম, আমি মিম দাঁড়াও, তোমাকে খেতে হবে না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলেই আমি মিমের পাশের চেয়ারে গিয়ে দাঁড়ালাম। তারপর মিমকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। এটা দেখে মিমের আব্বুর চোখ ছলছল করে উঠল। সেটাও বেশ ভালোই লক্ষ্য করলাম। তাই আমি মিমের আব্বুকে বললাম, আমি কি ব্যাপার আব্বু, আপনি কাঁদছেন কেন? আব্বু এটা কষ্টের কান্না নয়, আজ এটা খুশির কান্না। আমি না আব্বু, আপনি তবুও এভাবে কাঁদবেন না। তাহলে মিম কষ্ট পাবে। তখন মিমের উদ্দেশ্যে মিমের আব্বু বলে উঠল, আব্বু বলেছিলাম না মিম, মামুনি রাকিব খুব ভালো ছেলে। ও তোকে অনেক সুখেই রাখবে। বাবারা মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবার বুঝতে পারলে তো? মিম হুমম আব্বু, তুমি ঠিকই বলেছ। রাকিব অনেক ভালো ছেলে। আমি হইছে। আর পাম দিতে হবে না সবাইকে। আর আব্বু আপনিও। এখন সবাই চুপচাপ খান তো। বলেই আব্বু খেতে শুরু করল। আর মিমকে আমি খাওয়াচ্ছি। খাওয়ার মাঝখানে আমি বলে উঠলাম, আমি আব্বু, আপনি আসবেন আগে বলবেন না? ভালো মন্দ কিছু রান্না করতাম। এখন কি শাক পাতা খাওয়াচ্ছি, নিজেরই লজ্জা লাগছে। আব্বু খাওয়াটাই বড় কিছু না জামাই। তোমাদের মুখ দেখে যাচ্ছি আর তোমরা অনেক সুখে আছো, এটা দেখেই আমার মন প্রাণ সব ভরে গেছে। তারপর মিম আর মিমের আব্বুর খাওয়া শেষ হলে আমি নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষে মিমের আব্বু বলল, আব্বু তাহলে আজ আসি জামাই বাবাজি। আমি আসি মানে কি আব্বু? আজ আপনার কোথাও যাওয়া নেই? মেয়ের বাসায় প্রথম আসছেন। আজকের রাত আপনাকে থাকতেই হবে। কি মিম, আব্বুকে কে কিছু বলো? মিম হুমম আব্বু, রাকিব ঠিক কথায় বলেছে। আজকে তোমাকে এখানে থাকতেই হবে। আব্বু না মামুনি, তোদের দেখে গেলাম এটাই অনেক। মিম আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে আজকে থাকতেই হবে। মিমের আব্বু প্রথমে রাজি না হলেও আমার আর মিমের জোড়াজুড়িতে থাকতে রাজি হলো। আজকে মিমের আব্বু বাসায় থাকায় আর ড্রয়িং রুমে থাকতে পারলাম না। থাকলেই বুঝে যাবে আমরা একসাথে থাকি না। তাই মিমকে বললাম, আমি মিম, তুমি বিছানায় শুয়ে পড়ো। মিম আর তুমি? আমি ফ্লোরে ম্যানেজ করে নিতাছি। আজকে ড্রয়িং রুমে যেতে পারলাম না। তাহলে তোমার আব্বু বুঝে যেত। মিম তুমি আমার সাথে খাটেই ঘুমাও না প্লিজ। আমি না, সমস্যা নেই। আমি ফ্লোরেই ঠিক আছি, তুমি ঘুমিয়ে পড়ো।
মিম অনেক জোর করলেও আমি তার কথা শুনলাম না। ফ্লোরে শুয়ে থেকে আমি মিমকে বললাম, আমি মিম। মিমো হুমম বলো। আমি কালকে আব্বুর সাথে তুমিও তাদের বাসায় যাও। মিমো কেন? আমি গিয়ে বেরিয়ে আসো, তোমার অনেক ভালো লাগবে। মিমো আর তুমি? আমি তো আছি এখানে। মিমো না, আমি যাব না। আমি যাও প্লিজ। আমি জানি তোমার এখানে ভালো লাগছে না। গেলে ভালো লাগবে। প্রথমে মিম যেতে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে যেতে রাজি হলো। মিম এখানে থাকলে হয়তো বয়ফ্রেন্ডের চিন্তা করবে। আর ওখানে থাকলে আব্বু আম্মুকে পেয়ে একটু হলেও খুশি থাকবে। কিছুক্ষণ পর মিম আর আমি দুজনই ঘুমিয়ে পড়লাম। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে কম্বল দেয়া। রাতে তো কম্বল নিয়েছিলাম না। তাহলে মিম কি গায়ে দিয়ে দিয়েছে? বিছানায় তাকিয়ে দেখে মিম নেই। আজ আমার আগেই মিম উঠে গেছে। বাহহ। তারপর গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 08। লেখক রাকিব। বিছানায় তাকিয়ে দেখি মিম নেই। আজ আমার আগেই মিম উঠে গেছে। বাহহ। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি মিম কিচেন রুমে রান্না করছে। দেখে তো আমি 420 ভোল্টের শকট খেলাম। আজ মিম রান্না করছে। আমাকে কে দেখে মিম বলল, মিমো তুমি উঠে পড়েছ। আমি হুমম। মিমো তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কিছুক্ষণের মধ্যেই নাস্তা দিতাছি। আমি ফ্রেশ হয়েছি। মিমো তাহলে একটু আব্বুকে ডাক দাও প্লিজ। আমি আচ্ছা বলেই আমি মিমের আব্বুকে ডাকতে যাই। তারপর সবাই মিলে নাস্তা করার জন্য টেবিলে বসলাম। আমি হঠাৎ বলে উঠল, আমি আব্বু। আব্বু হুমম বলো জামাই বাবাজি। আমি মিমকেও আপনার সাথে কয়েকটা দিনের জন্য নিয়ে যান। ঘুরে আসলে ওরও ভালো লাগবে। আব্বু এই কথা আমিও ভাবছি বাবা। তুমি আমার মনের কথা বললে। কিন্তু মিম একা না, তুমিও আমাদের সাথে যাবে। আমি না আব্বু, আমি মিমকে নিয়ে আসার দিন যাব। আর তাছাড়া অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। মিম আর মিমের আব্বু অনেক জোরাজুরি করল কিন্তু আমজ যেতে রাজি হলাম না। খাওয়া শেষে আমি অফিসের জন্য রেডি হচ্ছি। তখন মিম এসে বলল, মিমো তুমি আমার উপর রেগে আছো তাই না? আমি না রেগে থাকবো কেন? মিমো তাহলে আমাদের সাথে যাচ্ছ না কেন? আমি বললাম তো অফিসের অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। মিমো আমি গেলে তো তুমি অনেক খুশিই থাকবে তাই না? আমার আর অত্যাচার সহ্য করতে হবে না। মিমের কথা শুনে আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে মিমকে বললাম, আমি সাবধানে যেও। তুমি যেদিন আসবে আমাকে ফোন দিও, আমি গিয়ে নিয়ে আসব। আমি অফিসে গেলাম। মিমো তুমিও ভালো থেকো। আমি হুমম আল্লাহ হাফেজ। মিমো শোন, একটা কথা বলার ছিল। আমি হুমম তাড়াতাড়ি বলো। মিমো আমি তোমাকে মিমের পুরো কথা শেষ না হতেই মিমের আব্বু রুমে আসলো। তাই আর মিমের কথা শোনা হলো না। মিমের আব্বু রুমে এসে বলল, আব্বু মামুনি রেডি হইছ? মিমো হ্যাঁ আব্বু। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি রিতা আগেই এসে বসে আছে। আমাকে কে দেখেই রিতা বলে উঠল, রিতা আজকে আসতে এত দেরি হলো যে? আমি বাসায় মেহমান আসছে তাই। রিতা কে আসছে? আমি আমার শ্বশুর মশাই। রিতা আচ্ছা ভাবিকে তো দেখালে না। আমি পরে দেখো। সারপ্রাইজ থাক। রিতা ওকে। তারপর আমি আর রিতা দুইজনই কাজে মনোযোগ দিলাম। কাজ শেষে আবার দুইজন একসাথে বাসায় ফিরি। রিতার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। মাঝে মাঝে মিম ফোন করত আর আমিও ও শুধু কথা বলতাম। এই রকম ভাবেই কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পর হঠাৎ রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই অপাশ থেকে রাফি বলে উঠল, রাফি দোস্ত কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো। তোর খবর কি? রাফি এই তো রে ভালো। শোন, তোকে যে কারণে ফোন দেয়া। আমি হুমম বল। রাফি দোস্ত আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রাকিব কি বলিস দোস্ত, কংগ্রাচুলেশনস। কবে? রাফি থ্যাংক ইউ। তোকে কিন্তু আসতেই হবে, ভাবিকে সহ দাওয়াত রইল। আমি আরে অবশ্যই আসব। তোর বিয়ে আর আমি আসব না? বিয়েটা কবে তাই বল। রাফি এই মাসেরই 25 তারিখ।
আমি দোস্ত একটা সমস্যা হয়ে গেল। রাফি কি? আমি আমার একটা অফিস কলিগের ও 25 তারিখ বিয়ে। রাফি আমি এত কিছু বুঝি না, তুই আসবি ব্যাস। না আসলে রাফি নামের কেউ তোর জীবনে ছিল সেটা ভুলে যাবি। আমি হইছে এত সেন্টি খাওয়া লাগবে না। আমি আসব। রাফি থ্যাংক ইউ দোস্ত। এখন রাখছি। আমি ওকে আল্লাহ হাফেজ। রাফি আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। সেদিনই অফিসে রিতা হঠাৎ আমাকে বলল, রিতা রাকিব শোনো না। আমি হুমম বলো। রিতার বিয়ের জন্য আমার কিছু শপিং করতে হবে। আমি একা একা কি করে যাব? তুমি কি আমার সাথে যাবে প্লিজ? আমি আচ্ছা ঠিক আছে যাব। কখন যেতে হবে? রিতা অফিস শেষ করেই। আমি ঠিক আছে। তারপর আমি আর রিতা অফিস শেষ করে দুজন একসাথে শপিং করতে শপিং মলে চলে গেলাম। রিতা শপিং করছে আর আমি তার ব্যাগ ক্যারি করছি। কিন্তু এখানেও ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এখানে এসে হঠাৎ মিমের সাথে দেখা হয়ে গেল। মিম আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রিতা তো মিমকে চিনে অফিসের ম্যাম হিসেবে। তখন রিতা মিমকে বলল, রিতা আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন? আপনি এখানে? মিম রিতার কথার কোনো উত্তর না দিয়েই রিতার গালে কষে 2টা থাপ্পড় বসিয়ে দিল। মিম ঠাসস ঠাসস। রিতা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে রইল। আর আমি মিমের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে চুপসে গেলাম। তারপর রিতা মিমকে বলল, রিতা ম্যাম আমাকে মারলেন কেন? মিম তোর কত বড় সাহস, আমার অফিসে চাকরি করে আমার স্বামীকে নিয়েই ঘুরতে আসছিস? রিতা কে আপনার স্বামী? মিম যার সাথে তুই শপিং করতে আসছিস। রিতা রাকিব। মিম হ্যাঁ রাকিব। ওর সাথে ঘোরার সাহস কি করে হয় তোর? তোকে আমি খুন করব। বলেই মিম রিতার দিকে এগিয়ে যেতে লাগল। তারপর আমি মিমের হাত ধরে বলল, আমি মিম কি করছো? এটা শপিং মল। সবাই দেখছে। মিম দেখুক। তুমি আমার হাত ছাড়ো। তুমি এই জন্য আমাকে বাবার বাসায় পাঠিয়ে দিয়েছো তাই না, যাতে তোমার এগুলো করতে সুবিধা হয়? আমি তোমাকে অনেক অত্যাচার করেছি সেজন্য আমার থেকে মুক্তি পেতে চাও তাই না? আর আমার থেকে মুক্তি নিয়ে তুমি এই ডাইনিটাকে বিয়ে করবে তাই না? সব বুঝি আমি। আমি মিম আমার কথা শুনো। মিম তোমার কোনো কথা শুনতে চাই না। বলেই মিম কান্না করতে করতে চলে যায়। মিম আমার কোনো কথায় আর শুনল না। তখন রিতা আমাকে কে বলল? রিতা মিম ম্যাম তোমার বউ। আমি হুমম। রিতা আমার জন্য তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হলো। আমি সমস্যা নেই, এখন রেগে আছে। রাগ ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। রিতা হুমম তাই যেন হয়। আমি মিমের পক্ষ থেকে সরি। রিতা কেন? আমি না বুঝে তোমাকে থাপ্পড় মারল। রিতা সমস্যা নেই। আমি ম্যামের জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। তুমি আমার হয়ে ম্যামকে সরি বলে দিও। আমি আচ্ছা। তারপর শপিং করা শেষ হলে আমি রিতাকে আশায় পাঠিয়ে দেই আর আমি মিমের রাগ ভাঙাতে শ্বশুর বাড়িতে চলে আসে। দরজায় কলিং বেল চাপতেই ভিতর থেকে শাশুড়ি দরজা খুলে দিল। তারপর আমি বললাম, আমি আসসালামু আলাইকুম আম্মু। আম্মু ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে আসো বাবা। আমি মিম কোথায় আম্মু? আম্মু মিম তো চলে গেছে। আমি কোথায়? গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 09। লেখক রাকিব। আমি মিম কোথায় আম্মু? আম্মু মিম তো চলে গেছে। আমি কোথায়? আম্মু মিম তো এসেই ব্যাগ গুছিয়ে নিয়ে বাসায় চলে গেছে। চোখ মুখ লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে তো কিছুই বলল না সে। আমি ওহহ আচ্ছা। আম্মু তো জামাই বাবাজি তোমার সাথে কি ওর কিছু হয়েছে? আমি না আম্মু তেমন কিছু না। আম্মু ওহহ আচ্ছা। ভিতরে আসো। আমি না আম্মু সন্ধ্যা হয়ে আসছে। আমি বাসায় যাই। মিমও একা আছে। তাই চলে যাই। আম্মু ঠিক আছে বাবা, সাবধানে যেও। আমি আচ্ছা আম্মু আসসালামু আলাইকুম। আম্মু ওয়ালাইকুম আসসালাম। বলেই আমি মিমদের বাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে হয় অনেক বৃষ্টি হবে।
আকাশ অনেক মেঘ করে আছে, সাথে ভ্যাপসা গরমও। তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। দরজা খুলে ভিতরে প্রবেশ করল। মিমের রুমে উকি দিয়ে দেখে মিম রুমে নেই। হয়তো ওয়াশরুমে গেছে। তাই ওয়াশরুমের কাছে গিয়ে দেখে দরজা খোলা। তার মানে ওয়াশরুমেও নেই। কিন্তু ব্যাগ তো এখানেই আছে। তাহলে মিম কই? এবার আমার মনে একটু ভয় কাজ করল। আস্তে আস্তে মিমকে ডাকতে লাগলো। আমি মিম, এই মিম। কোথায় তুমি? আমি মিমের কোনো সাড়া শব্দ না পেয়ে মিমকে ফোন করলাম। কিন্তু একই ফোন তো রুমেই বেজে উঠল। তাহলে মিম কোথায়? এদিকে দিনের আলো নিভে সন্ধ্যা নেমে আসলো। তারপর আমি ভাবলাম মিম হয়তো ছাদে গেছে। তাই তাড়াতাড়ি করে আমিও ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি মিম আনমনে দাঁড়িয়ে সন্ধ্যার আবহাওয়া উপভোগ করছে। আমি মিমকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মিমের কাছে গিয়ে আমি বলে উঠলাম, আমি মিম। মিমের কোনো সাড়া শব্দ নেই। তারপর আমি আবার বলে উঠলাম, আমি এই মিম। মিমও নিশ্চুপ। আমি আমার উপর রাগ করেছ? প্লিজ আমার দিকে তাকাও। বলেই আমি মিমকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। কিন্তু একি মিম তো কান্না করছে। মিমের কান্না দেখে আমি বললাম, আমি মিম তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও। আমি বললাম তো সরি। তুমি তো তখন আমার কথাই শুনলে না। মিমো আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্লিজ একটাবার শুনো। মিমো কি বলবে তুমি শুনি। আমি ওইটা আমার বন্ধু। আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই বিয়ের জন্য শপিং করতে গেছিল। একা একা কিভাবে যাবে একটা মেয়ে, তাই বন্ধু হিসেবে আমাকে নিয়ে গেছিল, বিশ্বাস করো। মিমো আমি বিশ্বাস করি না। আমি ঠিক আছে পরে তুমি ওর থেকে শুইনো। মিমো আমার শোনার দরকার নেই। আমি ঠিক আছে শুইনো না। এখন তো রুমে চলো। আবহাওয়া বেশি ভালো না, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। বলতে বলতেই অনেক জোরে বৃষ্টি শুরু হলো। তারপর আমি মিমকে বললাম, আমি মিম চলো রুমে। বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। মিমো হোক। তুমি তো এটাই চাও। আমি কি বলছো এগুলো? চলো তো। মিমো না, আমি বৃষ্টিতে ভিজব। আর আমার সাথে তুমিও ভিজবে। আমি শত বারণ করা সত্ত্বেও মিম শুনল না। মিম তো ভিজলই, সাথে আমাকেও ভিজতে হলো। ভিজার মাঝে হঠাৎ একটা বাজ পড়ল আর মিম সাথে সাথে ভয়ে আমাকে কে শক্ত করে জড়িয়ে ধরল। মিম আর আমার এটাই প্রথম স্পর্শ। তারপর কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে দুজন ভিজল। জড়িয়ে ধরাতে আমি বুঝতে পারলাম মিম কাঁপতেছে। মানে মিমকে অনেক ঠান্ডা লাগছে। তাই আমি এবার মিমকে বললাম, আমি মিম আর ভেজা নয়, চলো রুমে যাবে। মিমও ঠিক আছে, আমাকে কোলে করে নিয়ে গেলে যাব। তারপর আর কোনো কথা না বলে আমি মিমকে ভেজা অবস্থায় কোলে তুলে রুমে নিয়ে আসলাম। তারপর প্রথমে মিম ওয়াশরুমে গেল। আর আমি আরেক ওয়াশরুমে গেলাম। গোসল শেষে দুইজনই বের হয়ে আসলাম। মিম আজকে গোসল করে শাড়ি পরেছে। তখনও বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি বালিশ নিয়ে বাহিরে যেতে চাইলে মিম হাত ধরে ফেলে আর বলে, মিমো প্লিজ আজকে বাহিরে যেও না। আজকে আমার সাথে ঘুমাও। আমি কেন? মিমো কারণ আমি তোমার বউ আর তুমি আমার স্বামী, তাই। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার হইছে। আমার অনেক ভয় লাগছে আজকে। প্লিজ আমাকে রেখে যেও না বাহিরে। আমি ফ্লোরে ঘুমাচ্ছি। মিমো না, তুমি আজকে আমার সাথে খাটেই ঘুমাবে। প্রথমে আমি রাজি না হলেও মিমের জোড়াজুড়িতে পড়ে থাকার জন্য রাজি হলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে বললাম, মিম এরকম করছে কেন? মাথায় হাত দেখলাম আর মনে মনে বললাম, ও মাই গড, মিমের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণেই এমন হলো। তাই আমি তাড়াতাড়ি করে উঠে কিচেন রুম থেকে একটা বাটি করে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলাম। মিমও জাগ্রত আছে। আর ও মনে মনে ভাবছে কত অপমান করি, তারপরেও সবসময় আমার খেয়াল রাখে রাকিব। সবসময় আমার কাছে থাকার চেষ্টা করে। অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর মিমকে আমি জিজ্ঞেস করলাম, আমি কেমন লাগছে তোমার? মিমও এখন একটু ভালো। আমি বললাম, তোমায় বৃষ্টিতে ভিজো না। এবার হলো তো? মিমও নিশ্চুপ।
আমি আচ্ছা শুয়ে পড়ো। মিমো একটু আমার পাশে থাকো না। আমি তোমার পাশেই আছি। তুমি চোখ বন্ধ করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিম চোখ বন্ধ করে শুয়ে আছে আর আমি মিমের মাথায় হাত বুলাচ্ছি। কম্বলের নিচে মিম শুয়ে আছে, তারপরেও ঠান্ডা লাগছে এটা আমি ঠিকই বুঝতে পারছি। তাই কোনো উপায় না পেয়ে আমি মিমকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিমও কিছু বলল না, বরং পাশ ফিরে আমাকে আরো শক্ত করে তার বুকে জড়িয়ে ধরল। তারপর মনে মনে আমি বললাম, তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই। তবে সেটা যে আমার ভাগ্যে নেই। রুমের ড্রিম লাইট জ্বলছে। মিম আমার বুকে আছে, তারপরেও কাঁপছে। আমি মিমের মুখের দিকে তাকিয়ে আছি। জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে। হালকা গোলাপি আর গোলাপির মাঝামাঝি ঠোঁটের রং। জোড়া ভ্রু। সাদা ধোপধপে চেহারা। এখন কত সুন্দর লাগছে। আমি ভাবছি মিমের শরীরটা কত নরম। একেবারে তুলা হয়ে আছে। শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আমার শরীরটাও হালকা গরম লাগছে। এত কাছে একটা মেয়ে আছি। এমনকি বুকে নিয়ে আছি। তাহলে যা হয় আর কি। আমার অবস্থাও ক্রমশ টাইট হয়ে যাচ্ছে। মিমকে ছাড়তেও মন চাচ্ছে না। তার পায়ের সাথে পা ঘষছি। মিমের নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। গলায় ছোট করে একটা চুমু দিলাম। মিম আমার প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে। মিম হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থাটা। তাই মিম ও একটু উপরে টানল। এই প্রথম মিমকে এত কাছে থেকে দেখলাম। মিম এতটা সুন্দর। টানা টানা চোখ। সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের নিচের তিলটা। তিলটাকে ছোট্ট করে চুমু দিলাম। সেখান থেকে ঠোঁটে। এত মিষ্টি লাগছে। মিম আমার চুল খামচি মেরে ধরে রয়েছে। আমার মনে হচ্ছে সারা জীবন এভাবেই থাকি। ডান হাত তার ফর্সা নাভিতে রাখলাম। মিম পুরাই কেঁপে উঠল। উত্তেজনার বসে আমি মিমের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। তখন মিম বলল, মিমো আহ, কামড় দিচ্ছ কেন? আমি সরি। মিমো হুম কাছে আসো। বলেই মিম এবার নিজ থেকেই ঠোঁটজোড়া করল। তারপর সব হলো যা কাপলদের মধ্যে হয়। গল্প বসের অহংকারী মেয়ে। পর্ব 10 শেষ। লেখক রাকিব। মিমো আহ, কামড় দিচ্ছ কেন? আমি সরি। মিমো হুম কাছে আসো। মিম এবার নিজ থেকেই ঠোঁটজোড়া এক করল। তারপর সব হলো যা কাপলদের মধ্যে হয়। সকালে ঘুম থেকে উঠে অনেক অবাক হলাম। কারণ আমি দেখলাম মিম আমার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমার শরীরে কোনো সুতা নেই, মিমের শরীরেও নেই। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। এখন আমারই অনেক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আমি মিমের কপালে চুমু দিয়ে বললাম, আমি মিম। মিমো উম্মম। আমি তোমার জ্বর এখন কেমন? কেমন লাগছে তোমার? মিমো হুমম ভালো লাগছে। আমি যাক আলহামদুলিল্লাহ। এখন উঠো। সকাল হয়ে গেছে তো। মিমো না, আমি আর একটু তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি অফিসে যেতে হবে না। উঠো প্লিজ। মিমো না, আজকে অফিসে যাওয়া লাগবে না। এটা তোমার বসো ম্যামের হুকুম। আমি ওকে ম্যাম, যাব না, এখন তো উঠেন। গোসল করতে হবে। তারপর নাস্তা রেডি করতে হবে। কিছুক্ষণ পর মিম আমার বুক থেকে উঠল। আমি ওয়াশরুমে চলে যাই। গোসল সেরে বের হলাম। তারপর মিম ও গোসল সেরে নেয়। আমি বিছানায় বসে ফোন চালাচ্ছে। আর মিম ড্রেসিং টেবিলে ভেজা চুল আঁচড়াচ্ছে। মিম আবারও কালো শাড়ি পরেছে। চুল আঁচড়ানোর সময় কোমরটা বের হয়ে আছে। আমার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটে। আমি পিছন থেকে গিয়ে মিমকে জড়িয়ে ধরে তারপর মিমের ঘাড়ে থুতনি রেখে গলায় কিস করতে থাকলাম। তখন মিম বলল, মিমো, এই দুষ্টু ছেলে মাত্র গোসল করে আসলাম দেখছো না? আবার গোসল করতে পারবো না। যাও তো। আমি একটু আদর করি না প্লিজ? মিমো, রাতে অনেক আদর করেছ। এখন আর হবে না, যাও। বলেই আমাকে খাটে ফেলে দেয়। তখন আমি মুখ বাংলার পাঁচের মতো করে থাকি। মিম সেটা বুঝতে পেরে আসতে করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, মিমো, রাতে আবার আদর করিও। আই লাভ ইউ। বলেই মিম আমার গালে পাপ্পি দিয়ে রুম থেকে দৌড় দিল।
আমিও তো এদিকে লজ্জায় লাল হয়ে যাই। আমার আর মিমের ভালোবাসায় কয়েকটা দিন কেটে গেল। সেদিনের ঘটনা মিমও বুঝতে পারছে। আর ভুলও বুঝছে। আজকে রাফির বিয়ে। আবার একই সাথে রিতারও বিয়ে। তাই আমি মিমকে বললাম, মিম তুমি রিতার বিয়েতে যাও আর আমি রাফির বিয়েতে যাই। মিমও ওকে গুড আইডিয়া। আমি রাফিকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম ওর বিয়ে কোথায় হচ্ছে। আবার মিম ও রিতাকে ফোন করে জিজ্ঞাসা করে নিল ওর বিয়ে কোথায় হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দুইজনের বিয়ে একই জায়গায় হচ্ছে। আমি ভাবলাম যাই হোক আমাদেরই ভালো হলো। একসাথে যেতে পারবো। মিম আর আমি বিয়ের দাওয়াতের জন্য বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিম আমার পাশেই বসে আছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের হলে আমরা দুজনই পৌঁছে গেলাম। গিয়ে তো দুজনই অবাক। কারণ দেখি বিয়েটা রাফি আর রিতার মধ্যেই। ওরাও অনেক অবাক হইছে। দুজনকে অনেক সুন্দর মানাইছে। মিম রিতার কাছে গিয়ে বলল, মিম সেদিনের জন্য আমি অনেক দুঃখিত। রিতা সমস্যা নেই ম্যাম। তারপর রাফি আর রিতার বিয়েটা অনেক ভালো মতো হয়ে গেল। রাতে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরলাম আমি আর মিম। ফ্রেশ হয়ে শুয়ে আছি। হঠাৎ মিম এসে বললাম, মিম রাকিব। আমি হুমম বলো। মিম ওদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে তাই না? আমি হুমম। মিম আমাদের বিয়ের পর ওই ব্যাপারটাও তো করা যায়। আমি কোন ব্যাপার? মিম আরে ওই ব্যাপার। আমি আরে কোন ব্যাপার? মিম আরে বুঝো না কেন? বাচ্চার ওই ব্যাপারটা। তুমি এখনো বাচ্চা। পরে ভেবে চিনতে কিছু করা যাবে। মিম আমি মোটেও বাচ্চা না। আমি বাচ্চাই তুমি। মিম বাচ্চা তাই না দেখাচ্ছি মজা। বলেই মিম আর আমি হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এভাবেই চলতে লাগলো আমার আর মিমের ছোট্ট সংসার। এখন ওদের একটু আলাদা সময় কাটাতে দিন। সমাপ্ত।